হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের ইংলিশ স্কুল চ্যানেলে তোমাদের স্বাগত। আরও একটি নতুন কবিতা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের যে কবিতাটা পড়াবো সেটা ক্লাস 12-এ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ বাই জন কিটস। অ্যাকচুয়ালি দেখো স্টুডেন্টস, এই কবিতাটার প্রকৃত টাইটেল হলো অন দ্য গ্রাস হপার্স অ্যান্ড ক্রিকেট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের বইতে ইংলিশ যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইতে এই কবিতাটির নাম দেওয়া রয়েছে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ। এটা সাজেস্টেড, যদিও যাই হোক, এই কবিতাটি লিখেছেন জন কিটস, একজন অন্যতম বিখ্যাত রোমান্টিক পোয়েট। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অনেকগুলো যে পার্ট রয়েছে, অনেকগুলো যে ভাগ আছে, সেই ভাগের অন্যতম একটা অংশ হচ্ছে দ্য রিটার্ন টু নেচার। এই অংশে ভিক্টোরিয়ান যুগের পর এটা একটা যুগ বা এটা একটা সময় ধরা হয়, এবং এই সময়ে অনেকেই বিখ্যাত সব কবিরা ছিলেন। কোলরিজ ছিলেন, শেলি ছিলেন, বাইরন ছিলেন, তাদের মধ্যে অন্যতম কিটস অর্থাৎ জন কিটস। এবং আরেকজনের নাম না বললেই নয়, তাহলে বোধহয় রিটার্ন টু নেচার অংশটা বোধহয় ইনকমপ্লিট থেকে যাবে। তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা আগের দিন সম্ভবত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আমরা পড়েছিলাম। যাই হোক, আজকের যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে কি দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ অথবা অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট বাই জন কিটস। জন কিটস সম্বন্ধে আমরা একটু যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন 1795 খ্রিস্টাব্দে। জন কিটস খুব উল্লেখযোগ্য রোমান্টিক যুগের কবি, এবং খুবই অল্প বয়সে তিনি মারা যান। কিন্তু এই অল্প বয়সে তিনি যে ধরনের কবিতাগুলো সৃষ্টি করে গেছেন, ইংরেজি ইতিহাসে বা ইংরেজি সাহিত্যের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং তিনি ভীষণভাবে বিখ্যাত হয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য তার চোখে বারে বারে ধরা পড়েছে, এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে অভিভূত করতে চেয়েছেন বারে বারে, এবং সেই অনুভূতি, সেই ফিলিংস জন কিটস তার কবিতার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন। তার বেসিক কোয়ালিটি হচ্ছে কি রোম্যান্স এবং সেন্সুয়াসনেস। অ্যাকচুয়ালি তার কবিতার মধ্যে দিয়ে হি সাজেস্ট আ কন্ট্রাস্ট বিটুইন দ্য রিয়েল ওয়ার্ল্ড of suffering and frustration and the imaginative ideal world of dreams। অর্থাৎ যে কথাটা বললাম সেটা হচ্ছে কি বাস্তব এবং কল্পনাশ্রিত জগতের মধ্যে একটা তিনি তুলনা করতে চেয়েছেন সবসময়, এবং তার কবিতার মধ্যে বারে বারে রোমান্টিসিজমটা বেশি করে ব্যবহার হয়েছে।
Keats' romanticism lies in suggesting the thrill of beauty through sensuous picture and expressions. তিনি যে ধরনের কবিতাগুলো লিখে গেছেন বা যে কবিতাগুলো লিখে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য Ode to a Nightingale, Ode on a Grecian Urn, Ode to Autumn, To One Who Has Been in Long City Pent, আরো অনেক ধরনের কবিতা। He had applied a romanticism the expression has a special significance. Actually, জন কিটস তার কবিতায় বারে বারে রোমান্টিক বিষয়টা এবং সেই রোমান্টিকের মধ্যে সৌন্দর্য খুঁজতে চেয়েছেন। তেমনই একটি কবিতা আজকে আমরা পড়ব, পাঠ করব এবং অবশেষে এই বিখ্যাত কবি তার অসাধারণ সব কবিতাগুলো আমাদেরকে উপহার দেওয়ার পর 1821 সালে তিনি মারা যান। 1821 সালে তিনি মারা যান। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে কি বাংলা সাহিত্যের ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের ইতিহাসে এরকম অল্প বয়সী কবি হলেন ইংরেজি সাহিত্যের যেমন জন কিটস, আবার অন্যদিকে বাংলা সাহিত্যের ইতিহাসে রয়েছেন সুকান্ত ভট্টাচার্য। দুজনেই খুবই অল্প বয়সে 21-22 বছর বয়সে মারা যান এবং তাদের সৃষ্টি অসাধারণ। চলো এইবার আমরা কবিতাটা পড়ি, কবিতায় কি বলতে চাইছে আমরা একটু দেখি। আমরা আগে কবিতাটা পড়ে নিই, পড়ে নেওয়ার পর কবিতার লাইন ধরে তার অর্থ যা আছে আমরা দেখব। The poetry of art is never dead when all the birds are faint with the hot sun and hide in cooling trees. A voice will run from hedge to hedge about the new mown mead. That is the grasshopper's. He takes the lead in summer luxury he has never done with his delights. For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is seasoned never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there thrills the crickets sung in warmth increasing ever, and seems to on in drowsiness half lost the grasshoppers among some grassy hills. দেখো, আমরা কবিতাটা পড়লাম, এই কবিতা এইবার প্রত্যেকটি লাইনের অর্থ কি বলতে চাইছেন আমরা দেখি। প্রথম লাইনে লেখা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। বলছে
পৃথিবীর কবিতা, অর্থাৎ পৃথিবীর কবিতার কখনো মৃত্যু নেই, কখনো মরবে না। অর্থাৎ দেখো এখানে সৌন্দর্যের কথা বলছে। When all the birds are faint with the hot sun, যখন প্রচন্ড সূর্যের প্রখরে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে, ফেইন্ট নিস্তেজ হয়ে পড়া, and hide in cooling trees, a voice will run, যখন তারা শীতল ছায়ায় আশ্রয় নেয় তখন একটা আওয়াজ ছুটে চলে বা ভেসে আসে, from hedge to hedge about the new mown mead, সবে সবে কাটা হয়েছে এমন সবুজ ছোট্ট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই আওয়াজটা ভেসে আসছে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স, সেটা ঘাস ফড়িংয়ের স্বর। হি টেকস দ্য লিড, সেই এগিয়ে আসে। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান, সে কখনো থেমে যায় না। ইন সামার লাক্সারি অর্থাৎ গ্রীষ্মকালের বিলাসবহুলতায় সে কখনো থেমে যায় না। উইথ হিজ ডিলাইটস ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান, তার আনন্দ চলতে থাকে, ফুর্তি করতে করতে সে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে, তখন হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, তখন সে বিশ্রাম নেয় শান্ত কোনো আগাছার নিচে। উইড মানে আগাছা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর কবিতার কখনো নষ্ট হয় না, কখনো তার কোনো অন্ত নেই, তার কোনো শেষ নেই। অন আ লোন উইন্টার ইভিনিং, কোনো এক একাকিত্ব সন্ধ্যায়, when the frost, যখন তুষারপাত ঘটে, has roused a silence, সে নিয়ে আসে এক নিস্তব্ধতা। from the stove there sills, এখানে স্টোভ কথার অর্থ হচ্ছে কোন একটা চুল্লি, আগুনের চুল্লি, চুল্লি থেকে একটা উগ্র আওয়াজ, একটা শব্দ ভেসে আসে বা উঠে আসে। The cricket song in warmth increasing ever, ধীরে ধীরে ঝিঝি পোকার গান বেড়ে যায় এই উষ্ণতার সময়। And seems to one in drowsiness half lost, কোনো আচ্ছন্ন অবচেতন মানুষের কাছে এটা হয়তো মনে হতে পারে বা মনে হয়, the grasshoppers among some grassy hills, ওটা ঘাসফড়িংয়ের গানে বা গান ভেসে আসছে কোনো এক তৃণাবৃত বা তৃণ দ্বারা আবৃত পাহাড় থেকে। গ্রাসি হিলস, যে পাহাড়ে অনেক গাছপালা বা ঘাস রয়েছে। দেখো এর যে মূল বিষয়বস্তু সেটা হলো আমাদের পৃথিবী বা পৃথিবীর যে সৌন্দর্য, যে রূপ, সেটা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অর্থাৎ পোয়েট্রি অফ দ্য আর্থ, আমি প্রথমেই বললাম বা বলছিলাম যে পোয়েট্রি অফ দ্য আর্থ বলতে কবি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে কি দ্য নেচার, দ্য বিউটি অফ দ্য নেচার হি হ্যাজ নেভার সিন বিফোর দিস টাইম। এবং এই প্রকৃতির সাথে প্রকৃতির যে প্রাণীগুলো সংযুক্ত,
তাদের কথা, তাদের সৌন্দর্যের কথা বলেছে। এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং প্রাকৃতিক প্রাণীর যে শব্দ, তাদের সাথে পৃথিবীর একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন কবি। কবি বলতে চেয়েছেন যে প্রকৃতির সাথে প্রকৃতির এই যে সম্পদগুলো রয়েছে, তাদের একটা নিবিড় সুসম্পর্ক রয়েছে। এবং এদিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে কবিতার যে সৌন্দর্য সত্যি তার ব্যাখ্যা করার মতো বা ব্যাখ্যা করা যায়। কবিতার মধ্যে কবি প্রাকৃতিক সৌন্দর্য বোধটা ব্যাপকভাবে কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা ফুটিয়ে তুলেছেন এবং তার মাধুর্য তুলে ধরেছেন। তাই কবি বলছেন যে এই যে পৃথিবীর যে সৌন্দর্য, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য, এর কোনো শেষ নেই, এর কোনো শেষ হতে পারে না, এর কোনো মৃত্যু হতে পারে না। দেখো, এই কবিতার সাথে তোমাদের একটা কবিতার, বাংলা কবিতার একটা মিল দেখানোর চেষ্টা করি। সেটা দেখো, রূপসী বাংলা কাব্যগ্রন্থে জীবনানন্দ দাশ যেখানে বলেছিলেন যে পৃথিবীর রূপ আমি দেখিয়াছি, তাই আমি না, তোমাদের একটু ভুল বললাম, মাফ করো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অর্থাৎ জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির সৌন্দর্যে এতটাই মুগ্ধ, তিনি আর সমগ্র পৃথিবীর ঘুরে দেখতে চান না, বা তার কি সৌন্দর্য আছে সেটা তিনি দেখতে চান না। দেখো, যারা প্রকৃতির কবি, যারা প্রকৃতি নিয়ে কবিতা লেখেন বা প্রকৃতিকে ভালোবাসেন, তারা সর্বদাই প্রকৃতির প্রতিটি ঘটনা এবং বস্তুর মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পায়। যেমন জন কিটসের অন্যতম একটি কবিতা নাইটেঙ্গেল, ওড টু নাইটেঙ্গেল কবিতায় তিনি পাখিকে একটা এক্সট্রিম আনন্দের মধ্যে নিয়ে গিয়েছেন। পৃথিবীর সমস্ত যন্ত্রণা থেকে সে মুক্ত, সে একটা ইমমর্টাল, অন্তহীন আনন্দের প্রতীক। তেমনি গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট কবিতায় জন কিটস প্রকৃতি এবং প্রকৃতির সাথে সংযুক্ত প্রাণীদের একটা সম্পর্ক তথা প্রকৃতির সৌন্দর্যটা তুলে ধরেছেন, যেখানে প্রকৃতির সৌন্দর্যের শেষ নেই বা তার কোনো মৃত্যু নেই বলে ব্যাখ্যা করেছেন। আর সেটা বাস্তব, সেটা বাস্তব। তিনি পাখির ডাক প্রখর সূর্যের মধ্যে শুনতে না পেলেও আমরা শুনতে পাই ঘাস ফড়িং এবং তার গান। প্রকৃতির আওয়াজ দিনকে করে চলে মনোমুগ্ধকর। শীতের দিনে যখন তুষারপাতে সমগ্র চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন আমাদের কানে ভেসে আসে মিষ্টি ঝিঝি পোকার ডাক, এবং তার আত্মাকে, কবির আত্মাকে এবং আমাদের আনন্দিত করে তোলে, অবচেতন আত্মাকে আনন্দিত করে তোলে। তাই কবি প্রকৃতির সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন তার সুষ্ঠু হস্তে, এবং কবির ভাষায় পৃথিবীর সৌন্দর্য এবং মাধুর্য অন্তহীন, এন্ডলেস।
চলো এবার তোমাদের কতগুলো শব্দের অর্থ বলা যাক। আগের কবিতায় তেমন ভাবে অর্থ আমি বলিনি, আজকের দেখো কবিতার কিছু অর্থ বলে দিই। যেমন মনে করো এখান থেকে ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে ফেইন্ট। ফেইন্ট মানে কি? স্টেজ। যেমন আছে কুলিং ট্রি, হাইড মানে তো লুকানো বা সেখানে গিয়ে। এখানে কবিতার অর্থ হচ্ছে কি বিশ্রাম নেওয়া। কুলিং ট্রিজ অর্থাৎ গাছের শীতল ছায়া। বিনীত মানে তো তোমরা জানো নিচে। হেজ কথার অর্থ হচ্ছে হেজ। হেজ কথার অর্থ হচ্ছে কি ঝোপ, ছোট ছোট ঝোপ। তারপর মনমিন্ট, যে অঞ্চলটা সবুজ ক্ষেত্র অর্থাৎ তৃণলতা হয়ে রয়েছে এমন একটি স্থান। সিজিং কথার অর্থ হচ্ছে অনন্ত, এন্ডলেস। প্লেজেন্ট কথার অর্থ হচ্ছে শান্ত। উইড মানে আগাছা। গ্রাস হপার তোমরা জানো ঘাস ফড়িং। তারপর ক্রিকেট সং, এই কথার অর্থ হচ্ছে ঝিঝি পোকার গান। তারপর হচ্ছে কি ডোজিনেস, তন্দ্রাচ্ছন্ন। হাফ লস্ট মানে অবচেতন। শ্রিলস উগ্র। উইড মানে তো তোমরা জানো আগাছা। লোন বা অ্যালোন একাকী। আর রোট মানে গঠিত। তাহলে দেখো আশা করি তোমরা কবিতাটা মোটামুটি বুঝতে পেরেছো। কবিতার বিষয়বস্তু কি বলতে চাইছে। তোমাদের যে প্রশ্ন আসবে, যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ তো প্রশ্ন তো আসেই আসবে, তার সাথে সাবস্টেন্সটা করে রেখো এবং ক্রিটিক্যাল অ্যানালাইজ বা সেন্ট্রাল আইডিয়া, এই দুটো জিনিস তোমরা যদি সেন্ট্রাল আইডিয়া এবং সাবস্টেন্স যদি করে রাখো, তাহলে তোমরা প্রত্যেকেই বড় প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তাহলে আজকের কবিতা পাঠের যে নতুন কবিতাটা পড়ানো হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্টসে আমাকে জানাবে। এবং এই কবিতা থেকে তোমাদের বিশেষ কিছু যদি প্রয়োজন হয়, যদি কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আমি সেই অংশটা বা এই কবিতার ডিটেল একটু জিস্ট এবং সেন্ট্রাল আইডিয়াটা নিয়ে আমি আরেকটা ভিডিওয় তোমাদের আলোচনা করে দেব। তাহলে আজকের এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে।